নির্বাচন বানচালে কুচক্রী মহলের পক্ষে কাজ করছে জামায়াত ইসলাম, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। আর নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপি নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট। নির্বাচন কবে হচ্ছে এ নিয়ে রাজনীতির মহলে যখন নানা সমীকরণ আর আলোচনা, তখনই সামনে আসছে নির্বাচনী জোটের প্রসঙ্গ। সম্প্রতি ইসলামী দলগুলোর জোট নিয়ে সৃষ্টি হওয়া আলোচনা এবার সামনে আনলেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন, প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন। তারা জানুয়ারির 7 এই যে আমিডামি নির্বাচনে 2024 সালের 7 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে, তারা আপনাদের দোষর হয় কিভাবে আন্দোলনে? জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল এনডিপির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে পিআর ইস্যুতে জামায়াতের কড়া সমালোচনা করেন সালাউদ্দিন। নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে বলেও মনে করিয়ে দেন এই বিএনপি নেতা। নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। এদিকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশঙ্কা করেন চক্রান্তর মাস্টার প্ল্যান করা হচ্ছে। সবকিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশে জাতীয়তাবাদের পতাকা, এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে। এ সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি জানান, একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার মগবাজার আলফালা মিলনায়তনে দায়ী ও ওয়াজেদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বাংলাদেশকে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। রাজধানীর আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল দায়ী ও ওয়াইজ সম্মেলন। এতে প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির। এ সময় জামায়াতের আমির বলেন, ঐতিহ্যগতভাবে দশকের পর দশক হিন্দু মুসলিম একসাথে বাংলাদেশে বসবাস করে আসছে। 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। জাতীয় বিষয়ে আলেম ওলামাদের একে অপরের বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে সহনশীল হবারও তাগিদ দেন জামায়াতের আমির। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। ডক্টর শফিকুর রহমান জানান, জাতিকে জাগ্রত ও সজাগ রাখার দায়িত্ব আলেমদের। সামনের দিনে সমাজে তারাই নেতৃত্ব দেবে। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। ধর্মকে ছোট করে কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, তাদের দল ভারত চীনের গোলামি করতে চায় না, তারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর খিলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের দাবি করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ইসলামী নেতারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন মামুন হোসাইন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। অনুষ্ঠানে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি বলেন, ধর্মকে ছোট করে কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। কিন্তু এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে খেলাফত মজলিস। এ সময় দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদির দাবি করে বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 6 দফা দাবিতে আগামী 5 থেকে 12 অক্টোবর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল। মামুন হুসাইন, 71, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নামে প্রহসন হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ওই নির্বাচনে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হবে। শনিবার জাতীয় মহিলা পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক পটভূমি ও জাতীয় পার্টির ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আগামী নির্বাচনে সরকারি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আধা সরকারি দল। এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। এখনো মোটামুটি সরকারি দল, আধা সরকারি দল, এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল, এগুলো মোটামুটি সরকারি, একেবারে সরকারি দল হিসেবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসেবে এনারা ফাংশন করছেন। আধা সরকারি দল হলো বিএনপি, আধা সরকারি দল। শেখ হাসিনার সময়ও যেমন দেশের অর্ধেক মানুষকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল, এবারও সেই চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যেটা শেখ হাসিনা করেছিলেন, যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক, সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন। সেই একই ক্যারিকেচারের মধ্যে আমরা আবার যাচ্ছি। তিনি আরো বলেন, জাতীয় পার্টি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষে, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে তিনি অভিযোগ করেন, এখন যাকে তাকে জামিন না দিয়ে জেলে পাঠানো হচ্ছে। যে আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক। সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোনো নির্বাচন নয়। সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। 71 মঞ্চ করেছেন, ওদেরকে এখানে ঘিরা দিয়ে হই হই করে বাঁচিয়ে নিয়ে গিয়ে জেলে দিয়ে দিয়েছেন। আর যারা হই হই করেছে তাদের কিছু বলা হয়নি। মেসেজ কি? আর কেউ 71-এর নাম বলবেন না, আর কেউ ওইসব কথা বলবেন না। ওগুলো ছিল ভুল, ওগুলো সংগ্রাম ছিল ভুল, আন্দোলন ছিল ভুল এবং এত কিছু না। এটা হলো সব ষড়যন্ত্র পাশের দেশের এবং যারা করেছে সব বেঈমান। দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলেও জানান তিনি। আমাদের দেশের সাম্প্রদায়িক দল চাপিয়ে দেওয়া মানে আমি মনে করি যে একটা যে পোশাক আমাদের জন্য সুটেবল নয়, সেই পোশাকে জোর করে আমাদেরকে। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। 29 আগস্টের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার না হলে এর ধারাবাহিকতা চলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি কথা বলেন। গণ অভ্যুত্থানের নেতাদের উপর হামলার ঘটনা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও ঘোষণা দেন তিনি। প্রায় 2 সপ্তাহ পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। বিকাল থেকেই বিমানবন্দরে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলের শীর্ষ নেতার উপর হওয়া হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশায় স্লোগানে মুখর করে তোলেন পুরো বিমানবন্দর এলাকা।
বেশিরভাগ চিকিৎসাই শেষ হয়েছিল দেশে, তবে ঝুঁকিমুক্ত থাকতে নূরকে বিদেশে নেওয়া হয়। উই আর ভেরি স্কেয়ার্ড অন দ্যাট টাইম যে আমরা তাকে আদৌ বাঁচাতে পারবো কিনা, কারণ সেই সময় তার নেজাল ব্লিডিং ছিল প্রচুর, তার প্রেশার কমে যাচ্ছিল, তার হাইপারটেনশনও ছিল, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর। আগের মতোই জোরালো কণ্ঠে সেদিনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি। কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। তবে কারা এই হামলায় জড়িত এ বিষয়ে সুস্পষ্ট করে নিজের পক্ষ থেকে কারো নাম বলেননি তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না, তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? নূর বলেন, 29শে আগস্টের ঘটনায় সুষ্ঠু তদন্ত না হলে এর ধারাবাহিকতা চলতে থাকবে। এ নিয়ে সব দলকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। পরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাত্রা করেন নুরুল হক নূর। স্লোগানের মধ্য দিয়ে দলের নেতাকে বরণ করে নেয় নেতাকর্মীরা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দর্শক, সংবর্ধনা শেষে এই মুহূর্তে কার্যালয়ে কথা বলছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমাদের ব্যক্তিগত পরিচিতি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা, পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, এই ঘটনা কোত্থেকে ঘটলো। পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না। আর্মির সিনিয়র অফিসাররা অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না। তাহলে এই ঘটনা তো ঘটেছে, কে নির্দেশ দিয়েছে এই ঘটনার? দিল্লি থেকে হাসিনা, মোদি না ইন্ডিয়ান হাই কমিশনার, নাকি ওইখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছিল? তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান, এই গণ অভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে? যাদের সাথে এদের যোগাযোগ থাকবে, যাদেরকে ফ্লোর দেবে, স্পেস দিবে, তারা ক্যাম্পেইন করবে, প্রচার প্রচারণা করবে, বাকিদেরকে কেন্দ্র থেকে, নির্বাচন থেকে উঠে যেতে হবে। বক্তব্য রাখছিলেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি ও এর আইনি ভিত্তি নির্ধারণে রবিবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার ঐকমত্য কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত 16 সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ঠিক করতে দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপে বসেছিল কমিশন। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক প্রস্তাব আসে। পরে সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে আলোচনা ও দলগুলোর নিজেদের মধ্যে বোঝাপড়ার জন্য কমিশন 2 অক্টোবর পর্যন্ত সময় দেয়। দ্বিতীয় ধাপের আলোচনার পর সনদের আইনি ভিত্তি ঠিক করতে বিশেষজ্ঞদের সাথে 4 দফায় আলোচনায় বসে কমিশন। খসড়া পাঠানো হয় দলগুলোকেও। এর আগে 2 পর্বের আলোচনায় মোট 84টি বিষয় একমত হয় রাজনৈতিক দলগুলো। আগামীকাল রবিবার থেকে সচিবালয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিক। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি থাকায় সরকারের এই পদক্ষেপ। সকালে পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড স্থাপন করা হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে কাজ করছে মনিটরিং টিম। সচিবালয় এরপর পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উৎসাহিত করতে বলা হয়েছে। সভা সেমিনারেও একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার নিষিদ্ধ। তার পরিবর্তে পাটজাত কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8000 শিখর আরোহণ করে ইতিহাস করলেন দেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী। গেল 26 অক্টোবর ভোরে তিনি স্পর্শ করেন পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু। এটি তার চতুর্থ 8000 শৃঙ্গে আরোহণের সফলতা। তিনি ছাড়াও একই দিনে মানাসলু জয় করেছেন দেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এই 2 কৃতি পর্বতারোহীকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। পৃথিবীতে 8000 মিটারের বেশি উচ্চতার পর্বত আছে মাত্র 14টি।
পর্বতের এই বিশাল উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের চেয়ে 3 ভাগের 1 ভাগ কম। এমন উঁচু পর্বতে চড়া শুধু কঠিনই নয়, খুবই ঝুঁকিপূর্ণ। সেই অসম্ভব কাজটি সম্ভব করেছেন চট্টগ্রামের হালদাপাড়ের পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মানাসলুতে চড়ে ইতিহাস গড়েন। বাবরের সাথে একই দিন একই পর্বতে উঠেন আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। তবে তার সঙ্গে ছিল কৃত্রিম অক্সিজেন ব্যাগের সহায়তা। 8000 মিটার পর্বতে যেটা হয়, 8000 মিটার বা তার বেশি উচ্চতায় ভূপৃষ্ঠে এখন আমি যে প্রত্যেকবার শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং আমার অজান্তেই নিচ্ছি যে পরিমাণ অক্সিজেন নিচ্ছি তার 1/3 অক্সিজেন থাকে। তো আপনাকে অনেক বেশি ব্রিদিং করতে হয় এবং প্রত্যেকটা স্টেপ ইট বিকামস মোর ডিফিকাল্ট অক্সিজেন ছাড়া। আমি দেখছি যে যেমন আমার সাথে যে ক্লাইম্বিং গাইড ছিল ও অক্সিজেন ইউজ করছে। তো হয়তো এমন হয় অনেক ক্ষেত্রে যে অন্যকে দেখে একটু আপনার কষ্টই লাগে যে এত কষ্ট করে ব্রিথ করতে হচ্ছে। এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সাথে একদিক দিয়ে একটা সুবিধাও আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ক্যারি অক্সিজেন সিলিন্ডার। নির্দিষ্ট উচ্চতার মধ্যে খেলা, যেমন 6000-7000-এর ভিতরে, আর এর উপরে যখন যাচ্ছি তখন জিনিসটা একটু ডিফারেন্ট, যে এটার যে ওয়েদার বা এটার যে তাপমাত্রা সেইটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া বডিকে এবং মানসিকভাবে প্রস্তুত থাকা, সেইটাই আসলে মূল ডিফারেন্সটা তৈরি করে। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে 2 পর্বতারোহী তুলে ধরেন 8000 শৃঙ্গ মানাসলু চড়ার অভিজ্ঞতার কথা। পশ্চিমারা মূলত এই ধরনের বলবো পাগলামিগুলা করে থাকে। বাঙালি সবসময় ভেতোয়ার ঘরকুনো ছিল বেশিরভাগ ক্ষেত্রে, ওইভাবেই সবসময় একটা ট্যাগ লাগানো থাকতো। কিন্তু আসলে যে আমরা প্রপার ট্রেনিং করলে এবং ওই মানসিক শক্তিটুকু থাকলে আসলে যেটা সম্ভব, সেটা মনে হয় পরের জেনারেশন যারা আছে বা পরের পর্বতারোহী যারা আছে তারা এই ব্যাপারটা এগিয়ে নিবে, এটা আমার একদমই দৃঢ় বিশ্বাস। বাবর এরই মধ্যে জয় করেছেন 8000 মিটারের বেশি উঁচু পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট, 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে এবং 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা 1। তবে অক্সিজেনবিহীন বাবরের এবারের অভিযান দেশে পর্বত চড়ার ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। 4টি 8000ই পর্বত জয় করা হলেও এখনো বাকি 10টি। সবগুলোতে বিজয় নিশান ওড়ানোর লক্ষ্য বাবর আলীর। 14টা 8000 মিটার আছে, আই অনলি ক্লাইম্ব 4, সো দেয়ার আর 10 মোরস টু গো। এবং সামনের দিনগুলোতে আমি আসলেই খুব মুখিয়ে আছি যে সামনে আর যে চ্যালেঞ্জেসগুলো আছে এর মধ্যে বেশ কয়েকটা খুব কঠিন মাউন্টেনও আছে। ভ্রমণ পিপাসু মন, সাথে প্রশিক্ষণ, একাগ্রতা ও আর্থিক সহযোগিতা পেলে দেশের পর্বতারোহণের ইতিহাসে স্বপ্নজয়ের নতুন নতুন পালক যুক্ত হবে প্রত্যাশা এই 2 পর্বতারোহীর। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।